টাইপ, নাম কি এ এবং এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে এটা 5 দিয়ে বোঝানো হইছে এখানে কয়টা এলিমেন্ট থাকবে। তারপর আমরা দেখতেছি পয়েন্টার টাইপ। পয়েন্টারটা কিরকম? যেমন পয়েন্টার ইন্টিজার টাইপ কিন্তু এটা স্টার মার্ক থাকতেছে। আরেকটা হইতেছে কি ইউজার ডিফাইন্ড যেটা স্ট্রাক্ট যেমন স্টুডেন্ট এভাবে উল্লেখ করা হয়েছে। এইভাবে আমাদের কি ভেরিয়েবল টাইপের ডিক্লারেশন অথবা যে উদাহরণ দেওয়া হয়েছে এই পাশে এবং এর নামগুলি আমরা দেখতেছি। তারপর আমরা দেখি সামনের দিকে এক্সপ্রেশন। আমাদের কি, কি ধরনের এক্সপ্রেশন থাকে? এক্সপ্রেশন প্রকারভেদ। এক্সপ্রেশনগুলোই দেখেন অ্যারিথমেটিক এক্সপ্রেশন যেটা হচ্ছে যোগ, বিয়োগ, গুণ এসবের কথা আমরা বলতেছি যোগ বিয়োগের। তারপর হচ্ছে রিলেশনাল এক্সপ্রেশন মানে একজন আরেকজনের সাথে কি সম্পর্ক থাকে, তুলনা থাকে। আর অ্যারিথমেটিক এক্সপ্রেশনের মধ্যে কি থাকে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ এইসব। যেটা অ্যারিথমেটিক মানে বীজগণিত বা গণিতিক যেসব ক্যালকুলেশন গুলো হয়ে থাকে। আর এইটার ভিতরে আমরা কি দেখতেছি? একটা হচ্ছে অপারেটর আরেকটা বলতেছি অপারেন্ট। অপারেন্ট কোনটা? যেমন এ, বি, সি এটা হচ্ছে অপারেন্ট আর অপারেটর হচ্ছে যেমন প্লাস, মাইনাস এই জিনিসগুলা। রিলেশনাল এক্সপ্রেশনের মধ্যে কি একটা অপারেটরের সাথে আরেকটা অপারেটর যে সম্পর্ক বা তুলনা করা হয়ে থাকে, যে সম্পর্ক বা তুলনা যেমন এ এবং বি এর মধ্যে সম্পর্কটা কি এখানে এ বড় বি ছোট এটা তুলনা হইতেছে এবং এর মধ্যে এটি সম্পর্ক আর এক্স আর ওয়াই কি দুইজনে পরস্পর সমান সমান এইটা তাদের মধ্যে সম্পর্ক বা তুলনা প্রকাশ করতেছে। লজিক্যাল লজিক্যাল এক্সপ্রেশন কি অ্যান্ড অর নট যেমন এই যে মাঝখানে আমরা এন্ড সাইন দিয়ে একটা যুক্তিক রিলেশন বিল্ড আপ করতেছি অথবা ছোট বড় বোঝানো যাচ্ছে যুক্তিক রিলেশন কি এন্ড অর এবং নট। যুক্তিক রিলেশন হয় তিন ধরনের হয়ে থাকে আমাদের এন্ড অর নট। এখানে কি ইউজ করছে? এন্ড ইউজ করা হয়েছে এন্ড সাইন এই যে যুক্তিক রিলেশন এখানে এন্ডটা হচ্ছে আমাদের যুক্তিক আর অর এক্সপ্রেশনটার ক্ষেত্রে অর সাইন ইউজ করে তো নটের ক্ষেত্রে নট সাইন ইউজ করে থাকে। অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন গুলি কিরকম? যেমন অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন গুলি হচ্ছে কি আমরা যোগ করে তারপর মানটাকে রাখবো। এখানে দেখেন সাম প্লাস আলহামদুলিল্লাহ। মান সংরক্ষণ বা পরিবর্তন করা মানে হচ্ছে এখানে উদাহরণটা ঠিকমতো হয় নাই, সুন্দরভাবে হয় নাই। এখানে মানটা হয় কিরকম যে কোথাও আমরা সংরক্ষণ করি মানটা। যেমন এখানে 10 এক্স এর মান 10 টাকে সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এখানে কি হয়েছে? সাম প্লাস ইকুয়াল টু এ মানে এটা হচ্ছে কি এ এর মান যোগ করে সামের সাথে যোগ করে সামের মধ্যে রাখবে। এখানে যেমন এখানে এক্সপ্রেশন আমি একটা সামনে এক্সাম্পল দেখাবো। তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হইতে পারবেন যে কোথাও অ্যাকচুয়ালি কোনো মানকে কোনো একটা ভেরিয়েবলের মাধ্যমে সংরক্ষণ করা কোনো একটা প্লেসে ভেরিয়েবলে কি করে? ভেরিয়েবলটা হচ্ছে গিয়ে মানে আ মেমোরি থেকে একটা স্পেস নেয়, জায়গা নিয়ে থাকে সে স্টোর করার জন্য। তো যখন আমরা ওই ভেরিয়েবলের মধ্যে কোনো একটা মানকে রাখি, এটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশন। ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট এটাকে বাড়ানো বা কমানোর জন্য। ১ বাড়বে বা ১ কমবে অথবা ২ বাড়বে বা ২ কমবে। একটা নির্দিষ্ট পরিমাণ বাড়বে। যেমন i++ বা মাইনাস জে। এটা কি? ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। মাইনাস বলতেই আমরা বুঝতে পারতেছি ডিক্রিমেন্ট করা বুঝাইছে এবং প্লাস মানে ইনক্রিমেন্ট বুঝাইতেছে। তারপরে কন্ডিশনাল এক্সপ্রেশন এর মধ্যে আমরা দেখতেছি বিভিন্ন ধরনের কার্যক্রমের ক্ষেত্রে যেসব শর্ত সাপেক্ষে যদি কোনো কাজ করতে বলা হয় সেটাকে বলা হয়েছে কন্ডিশনাল এক্সপ্রেশন আর বিট ওয়াইজ। বিট লেভেলে যেগুলি কাজ করে থাকে সেগুলি বলা হয়েছে বিট ওয়াইজ এক্সপ্রেশন। তারপর আমরা দেখি আরে অনেক দূরে চলে গেছে। তারপর আমরা দেখি কি যে আমাদের সি প্রোগ্রামিং এ ৩২ ধরনের আমাদের কিওয়ার্ড আছে। আর কিওয়ার্ডটা কি? কিওয়ার্ড হচ্ছে বিল্ট ইন কিছু ডাটা বা লেখা যেটা থেকে নির্দিষ্ট কোনো কাজ হয়ে থাকে। তো আমাদের সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কয়টা কিওয়ার্ড থাকে? সি এর ক্ষেত্রে ৩২ টা কিওয়ার্ড থাকে। এই ৩২ টা কিওয়ার্ডের নাম দেওয়া আছে। এই যে লেখাগুলি আমি আমাদের ওই যে শীট আপনাদেরকে পিডিএফ শীট দেওয়া আছে, শীট থেকেই তুলে আনছি উল্লেখযোগ্য অংশগুলা যাতে জাস্ট একটু মেমোরাইজ করার জন্য। দেখেন এখানের মধ্যে কি আছে অটো, ব্রেক, কেস, চেয়ার, কনস্ট্যান্স, কন্টিনিউ, ডিফল্ট, ডু, ডাবল, এলস, এনম, এক্সট্রিম, ফ্লট, ফর, গো টু, ইফ এগুলো আমরা কি দেখতেছি দেখেন। ইফ কন্ডিশন, গো টু কন্ডিশন, ফর এটা লুপ, ফ্লট এটা কি? এটা হচ্ছে ভেরিয়েবল টাইপ বা ডাটা টাইপ। তারপরে হচ্ছে ডু এই যে আবার ডাবল দেখেন এলস এইসব কিছু আমরা কাজ করেছি প্রোগ্রাম করার সময়, কিছু এখনো করা হয় নাই।
তো এই জিনিসগুলি সব কি হইছে? এগুলি হচ্ছে আমাদের এই যে ৩২ টা পর্যন্ত এগুলি সি প্রোগ্রামিং এর কিওয়ার্ড। এগুলি এই কিওয়ার্ড গুলি আমরা কখনো সেই নির্দিষ্ট কাজ ছাড়া অন্য কোনো কাজে আমরা ব্যবহার করতে পারবো না। যে ফাংশন হিসেবে ব্যবহার করতে পারবো না। মানে ওই ফাংশন ফিক্সড ফাংশন তো আছে যেটা এটাই ইউজ করতে পারবো। কিন্তু আমরা অন্য কোথাও যখন আমরা আমাদের ইউজার ডিফাইন হিসেবে ইউজ করা যাবে না আরকি। কোনো ভেরিয়েবলের নাম দিতে পারবো না। এরকম কিছু শর্ত থাকে। এটা যে কাজের জন্য তৈরি করা হইছে সে ওই কাজ শুধু সার্ভ করতে পারবো। এইবার আমরা আসি সি হেডার ফাইল অ্যান্ড দেয়ার ফাংশন। একটা সি এর যে হেডার ফাইলগুলি আছে, আমি যে শুরুতে বলছিলাম একটা প্রোগ্রাম লেখার জন্য সবার উপরে কি লিখতে হয়? হেডার ফাইলগুলি লিখতে হয়। তারপর আমাদের মেইন ফাংশন ইউজ করতে হয়। তারপর এটা সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করতে হয়। আর মাঝখানে আমরা মূল প্রোগ্রামটা লিখে থাকি। এই সবার উপরে যে হেডার ফাইলটা আছে, এই হেডার ফাইলগুলি কি, কি আছে? যেমন ধরুন studio.h এই হেডার ফাইলের আন্ডারে কোন ফাংশনগুলি থাকে? দেন printf, scanf, gets, puts, fopen, fclose, fgetc, fputc এইটা মূলত কি ইনপুট এবং আউটপুট ফাইলের IO সিস্টেমে কাজ করে থাকে। বেসিক ইনপুট আউটপুট সিস্টেমগুলো নিয়ে কাজ করে থাকে। একইভাবে এরকম হেডার ফাইলগুলি আপনাদের এখানে দেখেন একেকটা হেডার ফাইলে একেকটা কাজ করে যেমন আমরা যদি যখন এই যে স্কোয়ার বা পাওয়ার নিয়ে কাজ করব সাইন, কস, টন, লেয়ালগ বিভিন্ন ধরনের থিটা বীজগণিতিক মানে গাণিতিক হিসাব নিকাশে কাজ করে থাকবো তখন আমরা এই যে ম্যাথ ফাংশনটা ইউজ করার প্রয়োজন হয়ে থাকবে। একইভাবে টাইম নিয়ে যখন কাজ করব তখন টাইমের প্রয়োজন হয়ে থাকবে। এরকম এই হেডার ফাইলগুলি আমরা একটু দেখেন যে এই হেডার ফাইলগুলি আলাদা, আলাদা আছে। যেসব হেডারগুলি মেক্সিমাম হেডার ফাইলগুলো আমি এখানে উল্লেখ করে দিছি। এখানে দেখেন আবার দেখেন পাশে কোনটা কোথায় ইউজ করে। যেমন UniStudio এটা যখন Unix এবং Linux এ যখন আমরা কাজ করে থাকবো তখন আমাদের এটার প্রয়োজন হয়ে থাকে। unistd.h এটা হচ্ছে সিস্টেম কল করার জন্য রিড, রাইট, ক্লোজ, স্লিপ, ফর্ক এর জন্য। এটা আমাদের কম্পিউটার উইন্ডোজ মোডে এটা কাজ করে না। যেমন আমাদের conio.h দেখেন এটা DOS ও টার্বো সি। আমরা যখন বিভিন্ন ধরনের কম্পাইলার ইউজ করে থাকি বা সি প্রোগ্রামিং এর জন্য যেসব সফটওয়্যারগুলো ইউজ করে থাকি যখন টার্বো সি অথবা DOS মোডে যখন কাজ করতে যাব তখন আমরা conio.h মানে get ch এই যে get ch ক্লোজ এই যে ক্লিয়ার স্ক্রিন এবং get che এবং get ch একই কাজ করে এবং ক্লিয়ার স্ক্রিন তো ওই যে স্ক্রিন ক্লিয়ার করার জন্য। তো এখানে দেখেন কি বলতেছিলাম conio.h এর ক্ষেত্রে এখানে নির্দিষ্ট শুধুমাত্র DOS এবং টার্বো সি এর ক্ষেত্রে এটা কাজ করে থাকে। অন্য কোনো প্ল্যাটফর্মে সাধারণত এটা কাজ করা যায় না। এই হেডার ফাইলটা। এবং এই বাকি হেডার ফাইলগুলি নির্দিষ্ট কোনটা কিসের জন্য ইউজ করা হয় এখানে আমি উল্লেখ করে দিয়েছি এবং শীট থেকে আপনি একটু দেখবেন জাস্ট একটু মেমোরাইজ করতেছি। তারপরে আসেন এক সেকেন্ড। আর কিছু দিয়েছিলাম এখানে। আচ্ছা এই তো এতটুকুই। আর নেক্সট আবার নেক্সট ক্লাসের সময় আমরা আবার কিছু রিভিশন করব। এরপর থেকে একটু পিছনের ইয়াগুলি নিয়ে তারপর আবার ক্লাসে যাব। এখন আমরা মূল ক্লাসে ঢুকে যাই। আচ্ছা। আমরা ব্রাঞ্চিং সিস্টেম দেখেছিলাম। দেখেন ব্রাঞ্চিং সিস্টেমের মধ্যে মূলত আমরা কি, কি কাজ করেছিলাম? যদি একটা কাজ একটা শর্ত পূরণ থাকবে সেই শর্ত মানে একটা কন্ডিশন থাকে বা শর্ত থাকে সেই শর্তটা ফিল আপ হলে আমরা কি করি? একটা এক্সিকিউশন করি বা এক্সিকিউট করি একটা ঘটনা ঘটাই বা একটা প্রোগ্রাম রান করি বা একটা কাজ করতে বলি। আর এইখানে if else এ কি করতে থাকি? একটা শর্ত থাকে। সেই শর্ত যদি ফিল আপ হয় তাইলে একটা কাজ করে। আর যদি শর্ত না ফিল আপ হয় তাহলে অন্য একটা কাজ করে থাকে। আর নেক্সটেড লুপে কি হইতে থাকে? যে if এর ভিতরে আরেকটি if থাকবে। যদি এইটা হয় তাহলে তুমি ওইটা করো, আদারওয়াইজ অন্য একটা করো। এবং ওইটার ভিতরে আবার একটা else থাকতে পারে। দেন একটা if থাকবে, if এর শর্ত পূরণ করলে পরের if এ যাবে। পরের if এ পূরণ করলে পুরো যে শর্ত থাকবে সেই শর্ত যদি ফুলফিল হয় তাইলে তুমি একটা কাজ করো। যদি না হয় else থাকবে আরেকটা করো। এই হইছে যে একটা নেক্সটেড একটার পর আরেকটা আ if থাকবে, কন্ডিশন থাকবে সেটাকে আমরা বলতেছিলাম নেক্সটেড।
এটা আমরা দেখেছিলাম। তারপর আমরা এখন দেখব ৪ নাম্বারটা। তো ওই জায়গায় বলতেছিলাম যে if else আর নেক্সটেড ইফ সেইটা ক্ষেত্রে আমরা বলছিলাম ব্রাঞ্চিং স্টেটমেন্ট আর এটা হচ্ছে লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। দেখেন এই লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ভিতরে আমরা দেখেছিলাম ফর লুপ, while লুপ, ডু while, কন্টিনিউ, গো টু লুপ। এর মধ্যে আমরা গত ক্লাসে ফর লুপ সম্পর্কে কথা বলেছিলাম। তো ফর লুপের ক্ষেত্রে প্রতিটা লুপের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন যে ৩ টা জিনিস থাকে। ৩ টা জিনিস কি? একটা থাকবে ইনিশিয়ালাইজেশন, আরেকটা থাকবে কন্ডিশন, আরেকটা থাকবে আপডেট। একটা ইনিশিয়ালাইজেশন, একটা কন্ডিশন থাকে একটা এবং একটা আপডেট থাকবে। এবং এই জিনিসগুলা আমার আ বিভিন্ন প্লেসে কোথায় কোনটা তার স্ট্রাকচার একেক রকম। আমি ফর লুপের ক্ষেত্রে বলি, হোয়াইল এর ক্ষেত্রে বলি, ডু হোয়াইল এর কথা বলি। তো এই লুপগুলির ক্ষেত্রে আমরা দেখতেছি কি ৩ টা জিনিস থাকবে। ইনিশিয়ালাইজেশন থাকবে, ইনিশিয়ালি একটা মান থাকবে আমার, একটা কন্ডিশন থাকবে, তারপরে সে একটা আপডেট করবে। আপডেটের ক্ষেত্রে কি করে? হয় ইনক্রিমেন্ট করবে, নাহলে ডিক্রিমেন্ট করবে। আর কন্ডিশনের ক্ষেত্রে একটা শর্ত থাকবে। সেই শর্তটা ফুলফিল হলে সে এই কাজটা করবে। যখন ওই শর্ত পর্যন্ত আসে, ততক্ষণ পর্যন্ত তার এই লুপটা চলে। এই লুপটা যে চলবে, কতক্ষণ পর্যন্ত চলবে? কোন লুপ তো আনলিমিটেড হওয়া সম্ভব না। যদি কোন একটা লুপ আনলিমিটেড থাকে, তাহলে কি হবে? আমাদের কম্পিউটার হ্যাং করে ফেলবে। সিস্টেম হ্যাং করবে, সিস্টেম চলবে না। সাপোজ মনে করেন আমি একটা এই যে উদাহরণ দেওয়া আছে আমার ফর লুপের ক্ষেত্রে। এখানে ইন্টিজার টাইপ ইনিশিয়ালাইজেশন করা হইছে। এর স্ট্রাকচার কি হচ্ছে ফর, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং আপডেট। তারপর একটা স্টেটমেন্ট আসতেছে। এখন দেখেন ফর লুপের ক্ষেত্রে i এর মান ইনিশিয়ালি করা হলো 1। এখন আমি যে শর্তটা এখানে দিছি i এর মান লুপটা কোথায় এসে থামবে? যখন i এর মান ৫ এর সমান বা আ বড় হয় তখন থেমে যাবে। মানে কি ৫ এর সমান যখন i এর মান সমান হয়ে যাবে, তখনই আমার লুপটা বন্ধ হয়ে যাবে। এখন আমি যদি বলতাম যে i এর মান ৫ থেকে যদি উল্টা দিয়ে দিতাম যে i এর মান যতক্ষণ না পর্যন্ত ৫ এর বড় আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। অথবা আমি এখানে ১ না দিয়ে আমি এখানে দিলাম কত? 10 এবং এখানে দিলাম i সমান i equal to সমান। যতক্ষণ i এর মান ৫ না হইতেছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম 10। তো শুরুতেই তো আমার ৫ বড় হয়ে যাচ্ছে। কিন্তু আমি এখানে কন্ডিশন দিলাম শুধু সমান। আর ইনক্রিমেন্ট বাড়াই দিয়ে থাকলো। তো কখনো তো দেখবে না যে i এর মান ৫ এ আসতেছে। তখন কি হবে? আমার সিস্টেম হ্যাং করে ফেলবে। চলবে না। তো এই ক্ষেত্রে আমাদের কন্ডিশন গুলি এমনভাবে দিতে হবে যাতে আমাদের একটা লিমিটেশন থাকে। ইনফিনিটি কোনো শর্ত যাতে না থাকে। অযৌক্তিক কোনো শর্ত যাতে না থাকে। এসব শর্তের ক্ষেত্রে অনেক সময় আমাদের কম্পাইলার যখন কম্পাইল করা হয় প্রোগ্রামকে তখন সেটা ওয়ার্নিং দেয় যেটা কেমন জানি একটা শর্ত। এটা আমরা দেখেছিলাম। তারপর আমরা দেখি ফর লুপ এর ক্ষেত্রে আমরা দেখি কি ইনিশিয়ালাইজ করা হয়, কন্ডিশন দেওয়া হয়, আপডেট করা হয়, তারপর একটা স্টেটমেন্ট থাকে। এই যেমন উদাহরণটা হচ্ছে গিয়ে এই যে এই জিনিসটা দেখলাম আমরা printf এই প্রিন্ট এর ক্ষেত্রে একটা জিনিস দেখেন আমরা কি করতেছি যখন আমরা এখানে এই যে %d আর এখানে যে মান, এই মানটা আমার কি হয়? এই জায়গায় প্রদর্শন হয়ে থাকে যেহেতু printf আছে। আর এইটাই যখন আমরা উল্টাভাবে দিতাম scanf দিতাম তাহলে আমাদের কাছ থেকে ইনপুট নিত। ইন্টিজারের ক্ষেত্রে %d ইউস করা হয়, ফ্লোটের ক্ষেত্রে %f, ডাবল এর ক্ষেত্রে %lf, ক্যারেটের ক্ষেত্রে %c। এইবার আমরা আসি ডু হোয়াইল লুপে। আমরা কি বলতেছিলাম কয়টা জিনিস থাকবে? আমার একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, একটা কন্ডিশন থাকবে এবং একটা আপডেট থাকবে। দেখেন, আমার এখানে দেখেন এই যে ইনিশিয়াল একটা ইন্টিজার i = 1 দেওয়া আছে উদাহরণের মধ্যে দেখতেছি। এটা ইনিশিয়াল ভ্যালু ইউস করা হইতেছে। আমার এখানে কি হইছে? ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা হইতেছে। এই যে ইনক্রিমেন্ট করা হইতেছে, আপডেট দেওয়া আছে। আর এখানে কি হইতেছে? এটা কন্ডিশন দেওয়া আছে। হোয়াইল এই যে একটা কন্ডিশন ইউস করা হইতেছে। তা এটার সিনট্যাক্সটা কিরকম হয়ে থাকে? প্রথমে আমরা ডু তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু থাকবে, একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ থাকবে। এই মাঝখানে ডু এর মাঝখানে একটা স্টেটমেন্ট থাকতেছে। আর লাস্টে আমার হোয়াইল কন্ডিশন থাকে। এইটা হইছে আমার ডু হোয়াইল এর ক্ষেত্রে তার সিনট্যাক্স। ডু থাকে বাহিরে, তার ভিতরে একটা কার্লি ব্রেকেট থাকে। এই কার্লি ব্রেকেট ভিতরে কি থাকে? স্টেটমেন্ট। স্টেটমেন্টের বাইরে থাকে আমাদের কি? হোয়াইল লুপের মানে কন্ডিশনটা। তাহলে এখানে ইনিশিয়ালটা কোথায়? ইনিশিয়ালটা আমার সিনট্যাক্স এর মধ্যে নাই। কিন্তু উদাহরণের মধ্যে আমার ইনিশিয়ালটা এখানে প্রয়োজন হয়। একটা ইন্টিজার টাইপের একটা ভ্যালু প্রয়োজন হয়। তা না হলে আমি যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করব এই জিনিসটা এখানে উল্লেখ করা হইছে?
উল্লেখ করা। এই যে স্টেটমেন্টের মধ্যে এই ২ টা চলে আসছে সব। তো ডু হোয়াইলের ক্ষেত্রে কি একটা ডু থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শুরু থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ থাকবে, মাঝখানে স্টেটমেন্ট থাকবে আর হোয়াইলটা থাকবে এখানে কন্ডিশন থাকবে। এটা হচ্ছে আমার সিনট্যাক্স। আর উদাহরণ দিতে গেলে আমাদেরকে এইভাবে একটা উদাহরণ দিতে হবে। এতে ডু হোয়াইল দেখলাম, হোয়াইল কোথায় গেল? ওহ! হোয়াইল উপরে। আচ্ছা। হোয়াইলের ক্ষেত্রে দেখেন কি আছে? আমাদের ১ম কি করতেছি? এই যে একটা কন্ডিশন, হোয়াইল ১ম কন্ডিশন, তারপরে একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর মাঝখানে হচ্ছে স্টেটমেন্ট। এখানে দেখেন, আমাদের এখানে কি হইতেছে? এদের ইনিশিয়াল করতেছি ১ম, ইন্টিজার i = 1, তারপর দিয়ে হোয়াইল, আমার এখানে কন্ডিশনটা থাকতেছে। তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার আ এই যে এখানে জাস্ট স্টেটমেন্টটা দিচ্ছি, এখানে আমাদের আপডেট হচ্ছে। এখন দেখেন, আমাদের হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্যটা কি আছে? মনে রাখার জন্য দেখেন, হোয়াইলের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের ১ম হোয়াইলটা ডিক্লেয়ার করেছি, আমার কন্ডিশনটা থাকতেছে। আর ডু হোয়াইলের ক্ষেত্রে ১ম আমরা ডু দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শুরু করতেছি এবং হোয়াইলটা সবার শেষে দিচ্ছি। এই দেখেন, ডুটা হচ্ছে হোয়াইলের জায়গায় এখানে আর কন্ডিশনটা নিয়ে আসতেছি এখানে। ডু হোয়াইল আর হোয়াইলের মধ্যে পার্থক্য শুধু এতটুকু। আর ফর লুপের ক্ষেত্রে আরেকটার মধ্যে পার্থক্য হচ্ছে, ফর লুপটা দেখেন সবার আগে ফর লুপের হচ্ছে গিয়ে ফর লুপের ভিতরে ফার্স্ট ব্র্যাকেট থাকতেছে। এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরেই আমার এখানে ইনিশিয়ালাইজ, আপডেট, ইয়া কন্ডিশন এবং আপডেট থাকতেছে। আর হোয়াইল এর ক্ষেত্রে কি হইতেছে? ১ম আমার ইনিশিয়ালাইজ থাকতেছে, তারপর হোয়াইল এর ভিতরে কন্ডিশন থাকতেছে। তারপরে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার এই ইনক্রিমেন্ট, ডিক্রিমেন্ট থাকতেছে কোথায় ভিতরে? সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এবং স্টেটমেন্টও থাকতেছে এখানে। আর ডু হোয়াইল এর ক্ষেত্রে হোয়াইল এর জায়গায় ডু থাকতেছে আর সেকেন্ড ব্র্যাকেটের পরে থাকতেছে এসে আমার কন্ডিশনটা। এ হচ্ছে আমার এই যে ৩ ধরনের লুপ, ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ। কারো কি বুঝতে সমস্যা হচ্ছে? একটু বলবেন। না স্যার, তেমন সমস্যা হচ্ছে না। নাইস। এইবার আমরা আসি কন্টিনিউ স্টেটমেন্ট। দেখেন কন্টিনিউ স্টেটমেন্টের মধ্যে কি আছে? এর সিনট্যাক্সটা হচ্ছে ফর, হোয়াইল, ডু হোয়াইল, এটা তো আসলো। এখানে যেকোনো একটা আমার লুপ পরিচালিত হবে। তো নরমালি আমাদের জন্য ফর লুপটাই সহজ। কারণ হচ্ছে গিয়ে মনে করেন যে ডু হোয়াইল লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে যেমন আগে পরে চিন্তা করতে হয়। যেমন মনে করেন ফর লুপের ক্ষেত্রে কিরকম আছে? ফর লুপের ক্ষেত্রে আমাকে সরাসরি কি কন্ডিশনগুলো একে বরাবর থাকতেছে সহজেই। জাস্ট এখানে আমার ইনিশিয়াল থাকতেছে, কন্ডিশন থাকতেছে এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলি থাকতেছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ফর লিখে। আর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি সরাসরি স্টেটমেন্টটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের জন্য ডিক্লারেশন খুব সহজ। হোয়াইল এর ক্ষেত্রে একটু যে আগে ইনিশিয়ালাইজ করো, এখানে করো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে দাও। যদি একটু অভ্যস্ত হয়ে গেলে সহজ হয়ে যাবে। বাট সবচেয়ে সহজ উপস্থাপন ফর লুপ এর ক্ষেত্রে। তো এখানে ভিতরে দেখেন কন্টিনিউ স্টেটমেন্ট এর ক্ষেত্রে কি আছে? আমি সরাসরি উদাহরণে যাই তাহলে আমাদের সুবিধা হবে। দেখেন আমি ১ম কি করতেছি? একটা লুপ এখানে চালনা করে দিছি। লুপের ভিতরে আমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমার একটা কন্ডিশন দাঁড় করে দিছি। সেই কন্ডিশনের ভিতরে আবার কি আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আসছে। সেকেন্ড ব্র্যাকেট আইসা আমরা কি একটা কন্টিনিউটি দিছি। এই কন্টিনিউ মানে হচ্ছে যেমন মনে করেন যে আমার রেজাল্টটা দেখে তাইলে বুঝতে পারবেন। যেমন 1, 2, 3, 4, 5 3 কোথায়? 3 নাই। দেখছেন? 1, 2, 3, 4, 5 মানে আমি কন্টিনিউ যেমন এই যে আমার যেটা শর্ত দিয়ে দিলাম এখানে ইফ i = 3 যদি i = 3 পাও তাইলে এটাকে স্কিপ করে দাও। এটাকে স্কিপ করে কন্টিনিউ করো। যখন এই কন্টিনিউ কমান্ডটা এখানে থাকবে তখন সে কি করবে যে ইফ আমি ১ম কি দিছি? ১ম আমি একটা ফর লুপ চালাইছি। ফর লুপ মানে কি? আমার লুপ চলতেছে। একটা আ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে একটা কার্যক্রম চলমান। এখানে আমার কার্যক্রম চলমানে কি করেছি? যে এখানে যেমন শর্ত ইনিশিয়াল ভ্যালু দিছিলাম i এর মান ১। তাইলে এখানে সে পরীক্ষা করে দেখল যে এটা ৫ এর থেকে i এর মান ছোট আছে। সো এটা বাহির করো মানে এবং ১ বাড়াইয়া দাও।
এটা এখান থেকে সরায় নিয়ে আসলো, আউটপুটে পাঠিয়ে দিল, প্রিন্ট হইলো, ১ বাহির হয়ে গেল। এখান থেকে সরি ১ আসলো, সেই i চেক করলো। ইফ এর মাধ্যমে i চেক করলো, চেক করে দেখলো না ৩ এর সমান না। ৩ এর সমান না, তখন এটা কি করলো, এখানে প্রিন্টের অপশনে নেক্সট অপশনে চলে আসলো, কন্টিনিউ করে দিল, কন্টিনিউ করার পর এখানে আসলো, চলে গেল। এখান থেকে কি করতেছি আবার বলি কথাটা। প্রথম আমি ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল টু 1 দিলাম, এখানে কন্ডিশন চেক করলো যে i এর মান ৫ এর চেয়ে সমান বা বড় কিনা। যদি না ছোট আছে তখন সে কি করলো, নেক্সট স্টেপে চলে এখানে নেক্সট স্টেপে ইনক্রিমেন্ট করে দিল আর i এর মানটা পাঠিয়ে দিল। i এখানে ইফ এর সাথে চেক করলো, চেক করার পরে এখানে কি করলো, সে দেখলো যে মিলল না, শর্ত মিলে নাই, তখন সে কন্টিনিউ করে দিল। কন্টিনিউ করে দিল কোথায়? প্রিন্টএফ এর এখানে। প্রিন্টএফ এখানে চলে আসলো, আইসা ১ এখানে ফলাফল প্রদান করলো। তারপর আবার কি করলো, আবার যেহেতু আবার চলে আসলো লুপে, আসার পরে আবার চেক করলো। এবার তো ওই যে ১ বেড়ে গেল, একবারে চেক করার পরে এখানে চেক করে দেখলো কি ৩ এর থেকে সমান না। ৩ এর সমান না, তখন আবার এখানে কন্টিনিউ করে দিল, প্রিন্ট হয়ে গেল, ২ প্রিন্ট হয়ে গেল। তারপর আবার যখন আসলো, আরেক বাড়াইয়া ইনক্রিমেন্টের কারণে আরেকবার বৃদ্ধি করলো। i এর মান এখন কত? ৩। তো ৩ আসার পরে যখন ৫ এর থেকে দেখলো ছোট আছে, ছোটর পরে এখানে ইফ এর মধ্যে আইসা দেখলো i এর মান ৩। যখন i এর মান ৩ আসলো তখন কন্টিনিউ না করে এখানে কি করবে? এই সংখ্যাটাকে সে স্কিপ করে দিবে। যেহেতু এটা ম্যাচিং করে ফেলছে, তখন সে এই সংখ্যাটা বাদ দিয়ে দিবে। স্কিপ করে দিবে। স্কিপ করে দেওয়ার পরে আর নিচের দিকে আর আসবে না। এখানে আসার পর যখন এই কন্টিনিউ কমান্ড পাবে তখন সে কি করবে? নিচের দিকে আসবে না, আবার লুপ চালায়ে দিতে বলবে। যখন i এর মান ৩ সমান হয়ে গেল, তার কন্ডিশন ফুলফিল করে ফেলল, তখন সে কি করলো? এটাকে আর পরবর্তী ধাপে আর আসতে দিবে না। ওইখান থেকে আবার রিটার্ন করে দিবে লুপে। লুপে রিটার্ন করার পর এখন i এর মান কত হয়ে গেল? ৪ হয়ে গেল। ৪ পরে ৫ এর চেয়ে ছোট আছে, ছোট থাকার কারণে সে এবার এটাকে আবার প্রিন্ট করে দিল। ম্যাচিং করলো না, প্রিন্ট হয়ে গেল। ৪ প্রিন্ট হয়ে গেল। তারপর আবার i বাড়াইলো, বাড়ানোর পরে দেখো তো i এর মান এখন ৫ হলো। ৫ হওয়ার পর দিয়ে সে এখন ৫ ম্যাচিং করছে। এবার আর ইনক্রিমেন্ট করবে না। এখন সে এটার সাথে ইফ এর সাথে ম্যাচিং করলো। না এটা সমান না। এটাকে প্রিন্টে বাড়ায় দিল, প্রিন্ট হয়ে গেল। তাইলে এখানে কাজ হচ্ছে, কন্টিনিউ এর কাজটা কি? কাজটা হচ্ছে যেইটা আমার এই শর্তের সাথে ম্যাচিং করবে সেটা সে স্কিপ করে দিবে। সেটা আর পরবর্তী ধাপে আর আসতে দিবে না। এখন দেখেন আমি এবার আমার সিনট্যাক্সটা দেখি। সিনট্যাক্সটা দেখে আমরা একটা লুপ পরিচালনা করব। লুপটা পরিচালনা করার পরে এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার এই কন্ডিশনটা থাকবে। সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমার একটা কন্ডিশনে ইফ কন্ডিশন আমি এখানে এপ্লাই করলাম। এপ্লাই করার পর যেইটা আমি কন্ডিশনটা এপ্লাই করব, তারপর সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি এখানে কন্টিনিউ এবং সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপর একটা স্টেটমেন্ট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। তাহলে এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এই কন্টিনিউ সেকেন্ড ব্র্যাকেট, আর এই সেকেন্ড ব্র্যাকেটটা হচ্ছে আমার টোটাল ফর লুপের সেকেন্ড ব্র্যাকেট। ইফ এর সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে এইটা, এই যে এতটুকু কন্টিনিউ পর্যন্ত। আর এই সেকেন্ড ব্র্যাকেট হচ্ছে আমার কথা ফর লুপের জন্য সেকেন্ড ব্র্যাকেট। তাহলে স্টেটমেন্টটা কি লিখতে হবে? এইখানে আবার এতটুকু আমার লেখার দরকার নাই। এতটুকু না লেখলেও চলবে, লেখলেও অসুবিধা নাই। তাহলে এখানে কি আছে? প্রথমে একটা লুপ চলবে। এখানে আমি পরীক্ষার হলের ভিতরে ফর, হোয়াইল, ডু, হোয়াইল সবগুলো দিতে পারি, বা যেকোনো একটা হোয়াইল লুপের উল্লেখ করে দিতেও পারি। ইফ একটা কন্ডিশন থাকবে, একটা কন্টিনিউ দিয়ে সেমিকোলন থাকবে, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তারপরে দেওয়ার একটা স্টেটমেন্ট দিয়ে সেকেন্ড ব্র্যাকেট শেষ। এটা হচ্ছে আমার সিনট্যাক্স। আর এখানে কাজটা কি করে সেটা আমরা দেখলাম। এইবার আমরা আসি গো টু স্টেটমেন্টের ক্ষেত্রে। গো টু স্টেটমেন্টে যে সিনট্যাক্সটা থাকবে, গো টু মানে এখানে আমি বুঝতেই পারতেছি একটা নির্দিষ্ট জায়গায় চলে যাওয়ার কথা বলতেছে। গো টু, গো টু ঢাকা, গো টু বরিশাল, গো টু নোয়াখালী, গো টু আমেরিকা। জাস্ট ওই জায়গায় চলে যাও যেখানে এই জিনিসটা থাকবে। ব্যাপারটা এরকম। তো এখন দেখেন এটা কি লেভেল। একটা লেভেল থাকবে। সেই লেভেলের একটা লেভেলের পর একটা কি থাকবে? একটা কোলন থাকবে। এটাকে কি বলি আমরা? কোলন। আর সেমিকোলন কি? নিচে একটা কমার মতো থাকে। এটা হচ্ছে কি একটা কোলন। তো লেভেল কোলন। তারপর আমরা বলতেছি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ স্টেটমেন্ট। একটা জিনিস দেখেন অনেকে ফরওয়ার্ড স্ল্যাশ এর জায়গায় ব্যাকস্ল্যাশ দিয়ে ফেলে। ফরওয়ার্ড স্ল্যাশটাও কিরকম? জাস্ট আপনি ফরওয়ার্ড স্ল্যাশ মনে রাখার জন্য সহজ ওয়ে হচ্ছে আপনি যখন মুভ করেন সামনের দিকে তখন আপনার কি মাথাটা ঝুঁকে থাকে। দেখবেন যে দৌড় শুরু করার আগে মাথাটা সামনের দিকে ঝুঁকে থাকে। জাস্ট মুভ ফরওয়ার্ড, ফরওয়ার্ড স্ল্যাশ, ফরওয়ার্ড সামনের দিকে এগিয়ে যাও। তখন এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। উপরে মাথাটা সামনের দিকে অগ্রসর থাকে। আর ব্যাক স্ল্যাশ উপরে মাথাটা পিছনের দিকে থাকবে। আপনি কি ব্রেক করতে চাচ্ছেন, পিছনে যেতে চাচ্ছেন তাহলে উপরে মাথা পিছনের দিকে তখন বলে ব্যাক স্ল্যাশ।
যখন ফরওয়ার্ড স্ল্যাশ থাকে তখন আমরা কি বলি কমেন্টস বা ডকুমেন্টেশন করার জন্য প্রোগ্রামের জন্য এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। যেমন এখানে যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া হয়েছে এটা প্রোগ্রামের কোনো পার্ট না। এটা ডকুমেন্টেশন বা এটা কোনো প্রোগ্রামের অংশ হিসেবে কাজ করে না। এটা জাস্ট ডকুমেন্টেশনের জন্য বা মেমো বুঝার জন্য যে এটা কিসের জন্য এটা লেখা হইছে বা এখানে কি কার্যক্রমটা করে থাকে এটা বুঝানোর জন্য। তাহলে এইখানে আমরা কি করতেছি লেভেল থাকতেছে এটা লেভেল, তারপর এটা কোলন থাকতেছে, তারপর একটা স্টেটমেন্ট থাকবে এখানে, তারপর গো টু লেভেল দিয়ে সেমিকোলন শেষ। মানে ওই লেভেলে যাও। এখানে যে লেভেলটা উল্লেখ করা থাকবে সেই লেভেলে যাওয়ার কথা বলা হইতেছে। এখন আমরা উদাহরণটা দেখি। এখন দেখেন একটা আমার তো একটা প্রোগ্রাম সরাসরি প্রোগ্রাম করে এখানে বোঝানো হইতেছে জাস্ট এটা একটা হেডার ফাইল আমরা ইনক্লুড করলাম, ইনক্লুড করার পর মেইন ফাংশন ডিক্লেয়ার করলাম। তারপর এখানে আমরা কি করলাম int ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল যার নাম হইছে i, এটা মান ইনিশিয়াল মান দিলাম 1। এখন দেখেন লুপ স্টার্ট। আমার এখানে কিছু লুপ আন্ডারস্কোর স্টার্ট দিয়ে এটা কি করা হয়েছে একটা কোলন দেওয়া হয়েছে। একটা লুপ স্টার্ট করা হলো কোলন দেওয়া হইতেছে। ইফ i smaller than 5 যদি i এর মান 5 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে গো টু ইন্ট লাস্টে চলে যাও। এইখানে দেখেন ইন্ট আছে কোথায়? এই যে গো টু ইন্ট এর কথা বলা হইছে, এই গো টু ইন্ট মানে ইন্ট খোঁজেন কোথায় একটা লেভেলিং করা হইছে ইন্ট দিয়ে। আমার লেভেল কয়টা আছে? লেভেল আছে ২ টা। আছে লুপ স্টার্ট একটা লেভেল, আরেকটা লেভেল আছে কোথায়? এই যে আরেকটা লেভেল ইন্ট। তাইলে এখানে একটা লুপ আন্ডারস্কোর স্টার্ট যেটা লেভেল করে এখানে ইফ এই শর্ত যদি পূরণ করলে তাহলে গো টু ইন্ট। তাহলে ইন্টে চলে যাও। ইন্ট কোথায় চলে যাবে? এখানে চলে আসবে। আর যদি এই শর্ত ফুলফিল না হয় তাহলে কি হবে? যদি এই শর্ত পূরণ হয় তাইলে এখানে আসবে। যদি এই শর্ত পূরণ না হয় তাহলে কোথায় যাবে? printf হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট হয়ে তাই একটা ইনক্রিমেন্ট হবে। হওয়ার পর তারপর গো টু লুপ স্টার্ট এখানে চলে যাবে। গো টু লুপ স্টার্ট এইখানে চলে আসবে। আর এটা কোথায় আসবে? লুপ স্টার্ট এই যে লুপ স্টার্ট। তাইলে আমার গো টু কোথায়, কোথায় আছে? এখানে একটা গো টু আছে। আর একটা গো টু আছে এখানে। তাহলে এখানে দেখেন কি কাজটা হইতেছে? প্রথমে সে এখানে কি বলা হয়েছিল লেভেল, তারপরে স্টেটমেন্ট থাকবে গো টু লেভেল ওই লেভেলে চলে যাবে। এটা হচ্ছে আমার সিনট্যাক্স নরমাল। তো গো টুর আগে মানে লেভেল যে নামটা আগে একটা গো টু সাইন থাকবে। আর এটা কেমন আছে গো টু স্টেটমেন্ট মানে ওই লেভেলে চলে যাও। তাহলে এখানে আমরা কি করতেছি? প্রথমে একটা লেভেল নির্ধারণ করতেছি। এটা উদাহরণ আমরা অন্যভাবে করতে পারি। যেভাবে আমাদের ইচ্ছা এইভাবে আমরা এক্সাম্পল দিতে পারি। একটা বোঝানোর জন্য বলছে একটা লুপ স্টার্ট করতেছি। লুপ স্টার্ট নামে একটা লেভেল ডিক্লেয়ার করতেছি। এই লেভেলের নাম A, B, C, D, F, G যা খুশি তা করতে পারি। কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করব আমরা স্মল মানে ছোট হাতের অক্ষরে লেখার জন্য। এবং যতগুলি কিওয়ার্ড আছে প্রত্যেকটা কিওয়ার্ড কোন আকারে হবে? ছোট হাতের অক্ষরে হবে। মানে স্মল লেটারে হবে। ক্যাপিটাল লেটারে হবে না। লুপ আন্ডারস্কোর স্টার্ট নামে একটা লেভেল আমরা দিতেছি। তারপর আমরা একটা কন্ডিশন দিয়ে দিলাম এখানে ইফ i is greater smaller than 5 এই শর্ত পূরণ করলে আমার কি হবে? যদি শর্ত পূরণ করে গো টু ইন্ট, ইন্টে চলে আসবে প্রিন্টে দিয়া লুপ ইন্টেড এবং রিটার্ন 0। রিটার্ন 0 করে দিয়ে ইন লুপ ইন্ট করে দিবে। আর যদি শর্ত না পূর্ণ হয় তখন কি হবে? প্রিন্ট করবে এই মানটাকে, তারপরে এটা ইনক্রিমেন্ট করবে, বাড়াইয়ে দিবে মানটা, বাড়ায় দিয়ে গো টু লুপ স্টার্ট। লুপ স্টার্টে আবার এখানে চলে আসবে। তাহলে এখানটা কি হইছে? এখানে একটা লুপ তৈরি হয়ে গেছে, তাই না? আমি ফর লুপ, ডু হোয়াইল লুপ না ক্রিয়েট করে আমরা গো টু দিয়ে একটা লুপ তৈরি করতে পারলাম। একটা শর্ত আছে, শর্তের সাপেক্ষে একটা লুপ তৈরি করলাম। তো এখানেও দেখেন এই লুপের ক্ষেত্রেও দেখেন একটা ইনিশিয়ালাইজ ভ্যালু আছে, একটা শর্ত আছে, একটা ইনক্রিমেন্ট আছে। মানে অথবা আপডেট আছে। ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট হতে পারে। একটা আপডেট হবে। আমার যে মানটা থাকবে ভেরিয়েবলে সেটা মানের একটা আপডেট হবে। আপডেট হওয়ার পরে এটা কন্ডিশন ফুলফিল করবে। এই জিনিসটা থাকবে। আমরা লুপের ক্ষেত্রে কি বলছি? ৩ টা জিনিস থাকবে। ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে, একটা কন্ডিশন থাকবে অথবা একটা আপডেট অবস্থান থাকবে। ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। আর আমরা কন্ডিশনটাতে সাধারণত করতে পারি কিরকম? ছোট অথবা বড় অথবা সমান, সমান অথবা সমান, সমান অথবা ছোট, সমান, সমান অথবা ছোট, সমান, সমান অথবা বড়। এই ধরনের আমরা আ কন্ডিশন দিতে পারি। তাহলে আমরা গোটোতে দেখলাম। আর এই গোটোর আরেকটা জিনিস অনেকে বলে জাম্প। যে
গো টু ওইখানে মানে কি ওইখান থেকে জাম্প করে চলে যাও। গো টু লেভেল অনুযায়ী আমাদের কি করে? এটা জাম্প করে। তো আমরা যখন এই জাম্প অপশনটা এই জিনিসটা আমরা যে সি এর ভাষায় বলতেছি গো টু কিন্তু ইয়াতে আমরা কি বলতাম? আ কি জানি বলে এটারে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বলা হয় যে জাম্প। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কথা। তারপর আমরা আসি তাহলে আমরা দেখলাম গো টু দেখলাম। এর আগে দেখেছিলাম কি? কন্টিনিউ স্টেটমেন্ট, গো টু স্টেটমেন্ট, ডু হোয়াইল এবং ফর লুপ। এখন আমরা আসবো সামনের দিকে কি? সামনের দিকে কি দেখব? ইউজ ফর হোয়াইল, ডু হোয়াইল, কন্টিনিউ, গো টু লুপ। ফর লুপ, হোয়াইল লুপের ব্যবহার। ব্যবহার তো আমরা দেখলামই যেগুলি দেখছি এগুলি। জাস্ট তারপর একটু বলে থাকি হালকা যে ফর লুপে কি জানেন? যখন কোনো লুপ শুরু, শর্ত এবং আপডেটে একই লাইনে লিখে পরিষ্কারভাবে লুপ চালাতে হয়। যখন একই লাইনে পরিষ্কারভাবে লিখার জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। আর আ হোয়াইল কখন? যখন লুপ পুনরাবৃত্তির সংখ্যা আগে থাকে, জানানো থাকে। মানে কি এটা যখন আগে ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে তখন ওইটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জিনিসগুলি বলা হইছে। এগুলিও তো ইম্পোর্টেন্ট কিছু না। প্রিপেয়ার প্রোগ্রাম ইউজিং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে কি বলা হইতেছে? প্রিপেয়ার প্রোগ্রাম মানে লুপ নিয়ন্ত্রণ বিবৃতি ব্যবহার করে প্রোগ্রাম প্রস্তুত করো। প্রিপেয়ার এ প্রোগ্রাম একটা প্রোগ্রাম তৈরি করে ইউজিং লুপ কন্ট্রোল স্টেটমেন্ট। একটা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম তৈরি করতে বলছে। তো লুপ কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে একটা প্রোগ্রাম জাস্ট আমরা এখানে একটা প্রোগ্রাম দিয়েছি। প্রোগ্রামটা আমরা দেখি কি প্রোগ্রাম? একটা প্রোগ্রাম তৈরি করতে বলা হয়েছে আপনাদের সিলেবাসে। প্রথম তো আমরা একটা হেডার ফাইল ডিক্লেয়ার করে দিলাম studio.h। এটা হচ্ছে কি আমাদের কি? বেসিক ইনপুট আউটপুট গুলো নিয়ে কাজ করে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাইলগুলি যেটা হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ নরমালি ইউজ করা হয়ে থাকে। আমরা অবশ্য ইনপুটের ক্ষেত্রে আমরা স্ক্যানএফ নিয়ে থাকি এবং প্রিন্টএফ এর ক্ষেত্রে আমরা এটাকে প্রিন্ট দেওয়া হয়। এই ২ টা একটা ইনপুটের জন্য একটা আউটপুটের জন্য। তো ১ম এ আমরা কি করলাম? এটা একটা ইয়াতে মেইন ফাংশন ডিক্লেয়ার করে দিলাম। সেকেন্ড ব্র্যাকেট শুরু। এই সেকেন্ড ব্র্যাকেট শুরু থেকে শুরু করে এবং সেকেন্ড ব্র্যাকেট একদম লাস্ট সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত এইটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এখানেই আমাদের চলবে মূল প্রোগ্রামটা। এখানে যতটুকু আছে এটা হচ্ছে আমাদের মূল প্রোগ্রাম। এখন দেখি আমরা প্রোগ্রামকে আমরা একটু ব্যাখ্যা করি, বুঝার চেষ্টা করি প্রোগ্রামটা কি করা হইছে। স্টার্ট। স্টার্ট আমরা কি করলাম? একটা লেভেল নির্ধারণ করলাম। স্টার্ট দিয়ে আমরা লেভেল দিলাম। এখানে একটা কোলন আছে। লেভেল কিভাবে বুঝতে পারছি? কারণ এখানে একটা কোলন আছে। আমরা এখানে ডকুমেন্টেশন ইউজ করেছি গো টু লেভেল। আ এটাকে বলা হয় যে গো টু লেভেল। তারপর আমরা কি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ভেরিয়েবল কি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল হচ্ছে n। তারপর আমরা এখানে হচ্ছে প্রিন্টএফ। একটা প্রিন্টএফ করব কি ইন্টার এ নাম্বার। একটা নাম্বার ডিক্লেয়ার করা হয়েছে। এতটুকু আমাদের প্রিন্টে দেখবে। আমাদের স্ক্রিনের ভিতরে শো করবে ইন্টার এ নাম্বার। এটা মানে কি? এই এই নাম্বারটা আপনার কাছে মানে ইউজারের কাছে চাইতেছে একটা ইন্টার এ নাম্বার, একটা নাম্বার প্রবেশ করুন। আর এই নাম্বারটা নিবে কিভাবে? এই স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেবে। আর এটা যেহেতু ইন্টিজার টাইপ তো এখানে কি পার্সেন্টেজ ডি হবে। যদি এটা ক্যারেক্টার টাইপ হইতো পার্সেন্টেজ সি হইতো। যদি এটা ফ্লোট টাইপ হইতো পার্সেন্টেজ এফ হইতো। ডাবল টাইপ হলে পার্সেন্টেজ এলএফ হইতো। তো এটা যেহেতু এটা ইন্টিজার টাইপ ভ্যালু নিবে, ইন্টিজার টাইপ ভ্যালুটাকে ছোট মানে সলিড ভ্যালু দিব আমরা হয় পজিটিভ বা নেগেটিভ। সাপোজ আমি এখানে ভ্যালু দিলাম 20 বা 1 একটা যেকোনো একটা নিলাম। এটা হচ্ছে কি n নামে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করা হয়েছে এর এগেইনস্ট এ এর অ্যাড্রেসে এই যে কোথায় এই ডাটাটা রাখবে আমাদের মেমোরি আমি যে ডাটাটা দিলাম, আমি যে ইনপুট দিলাম একটা সংখ্যা মনে করি আমি একটা ইনপুট সংখ্যা দিলাম 5 দিলাম সাপোজ। মনে রেখে কি করলাম? এটা 5 দিলাম। তো 5 টা যে আমি দিলাম বা 1 দিয়ে থাকি, 1 দেই সবচেয়ে সহজ হয় 1 দিলাম। তো 1 যদি ভ্যালুটা দিলাম, তো এই 1 টা রাখবে কোথায়? এই ভ্যালুটা আমার কাছে চাইতেছে পার্সেন্টেজ ডি একটা ইন্টিজার ভ্যালু চাইলো সেটা আমরা দিলাম কি 1 দিলাম। 1 কোথায় দিব?
নামক যে ভেরিয়েবলটা আছে এই ভেরিয়েবল যে জায়গাটা মেমোরির থেকে স্টোর করে রাখছে ধরে রাখছে সেখানে সেটা সেভ হবে। তারপর প্রিন্ট হবে কি ইউজিং ফর লুপ এই কথাটা। এই যে নিউ লাইন বুঝাইছে শুধু আমার প্রিন্ট হবে কতটুকু এই ৩টা হ্যাশ থেকে শুরু করে ইউজিং ফর লুপ এই ৩টা হ্যাশ এই কথাটা আমার এখানে শো করবে স্ক্রিনের মধ্যে। তারপরে কি হলো আমাদের ইন্টিজার i equal to 1 i equal to 1 ধরে রাখলো এখানে একটা লুপ চালালো ফর লুপ কন্ডিশন n এর মান i থেকে ছোট অথবা সমান তারপর হচ্ছে i equal to সমান যদি শর্ত হয় এখানে আসলো আসার পর i এর মান 3 দেখলো এটা আমরা দেখছি একটু আগে তো 3 হওয়ার আগ পর্যন্ত এখানে কি 3 হইলে এটা স্কিপ করবে আদারওয়াইজ এটা পরের ধাপে আসবে তো পরের ধাপে কি আছে আমাদের if i equal to 7 এখানে এসে দেখলো কি i এর মান কি 7 না i এর মান 7 নাই কারণ এখানে 1 ছিল আমাদের i এর মান তা i এর মান 1 ছিল আর এই n এর মান আমরা কত দিছিলাম 1 দিছিলাম সরি আমরা তো n এর মান 1 ধরছিলাম তাহলে n এর মান সমান হয়ে গেছে সমান হয়ে গেলে কি করব সমান হয়ে গেলে তো একদম সরাসরি এখানে আসবে না এখানেও আসবে না সরাসরি প্রিন্ট করে দিব 1 ঠিক আছে কোনো কিছু আর সম্পূর্ণ হবে না তা এখন মনে করি i এর মান আমরা 5 নিলাম n এর মান 5 নিছি 5 নিলে কি হবে ঘটনাটা এটা ম্যাচ করবে না এই ধাপে আসবে আসা দেখবে যে স্কিপ করবে না এই ধাপে এসে এখানে চলে আসবে এখানে আসার পর যখন ম্যাচ করবে না তখন সে কি করবে ব্রেক করার পর আমাদের এখানে প্রিন্ট করে i এর মানটা প্রিন্ট করে দিবে আর যদি এটা ম্যাচ করতো তাহলে কি করতো এটা স্কিপ করে দিত আর যদি এটা ম্যাচ করতো তাহলে এখানে ব্রেক করতো যদি এইটা ম্যাচ করতো তাহলে এটা ব্রেক করে এই ইফে চলে আসতো আর যদি এইটা ম্যাচ না করে তাহলে এটা কন্টিনিউ করে এখানে চলে আসবে এইটাতে ম্যাচ না করলে এখানে প্রিন্টএফ করবে আর যদি না হয় তাহলে ব্রেক করবে ব্রেক করে বাইরে হয়ে যাবে লুপটা ক্লোজ করে দিবে আর এইখানে দেখেন কি হয়েছে এই জায়গার ক্ষেত্রে আবার যখন প্রিন্টএফে এই ফাংশনে যখন আসবে লুপ ব্রেক হয়ে যাওয়ার পর কোথায় চলে আসবে এখানে চলে আসবে এখানে আসার পর কি হবে ইউজিং লুপ হোয়াইল লুপ এখানে একটা হোয়াইল লুপ দেখানো হইতেছে হোয়াইল লুপের কেন দেখেন প্রথমে আমরা কিসের কাজ করলাম ফর লুপের কাজ করলাম যে ফর লুপ দেখাইলো এখানে কি গো টু লেভেল ইউজ করা হলো এখানে ফর লুপ ইউজ করা হলো এখানে আবার হোয়াইল লুপ ইউজ করা হইতেছে প্রথমে i এর মান ইনিশিয়ালাইজ করতেছে তারপর হোয়াইল লুপ করতেছে তারপর আবার এখানে এই যে কন্টিনিউটি রাখতেছে এবং ব্রেক ইভেন করতেছে এইভাবে জাস্ট মানে কি প্রতিটা লুপ ইউজ করে ট্রেড করে একটা প্রোগ্রাম তৈরি করা হয়েছে এই প্রোগ্রামটা আপনার জাস্ট বোঝানোর জন্য এখানে বলা হইতেছে যে একটা প্রোগ্রামের ভিতরে আমরা সব ধরনের লুপ ইউজ করতে পারি যেমন গোটু ইউজ করা হইতেছে এই শর্ত সাপেক্ষে গোটু হবে হোয়াইল লুপ ইউজ করা হইতেছে ফর লুপ ইউজ করা হইতেছে ডু হোয়াইল লুপ ইউজ করা হয়েছে একই প্রোগ্রামের ভিতরে আমরা বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে পারি এই জিনিসগুলি যে সি প্রোগ্রামিং ইউজিং অল লুপ কন্ট্রোল স্টেটমেন্ট সবগুলো লুপ কন্ট্রোল ইউজ করে একটা প্রোগ্রাম এটা তৈরি করা হয়েছে এটা পুরাটা দেখাইতে গেলে প্যাচ লেগে যাবে এই জন্য পুরাটা বলতেছি না আপনি একটু নিজের একটু দেখতে পারেন যদি করতে চান যদিও এটা পরীক্ষার জন্য তত ইম্পর্টেন্ট না বাট নিজেরা জানার জন্য নিজেকে স্কিল আপ করার জন্য একটু দরকার মাথাটা খুলবে আর কি পুরাটা যখন একবার আপনি দেখবেন বা চর্চা করবেন প্র্যাকটিস করবেন দেখেন এই পুরা প্রোগ্রামটা কাজটা কি যে ব্যবহারকারীর সংখ্যা ইনপুট দেয় ব্যবহারকারী যে সংখ্যাটা সেই সংখ্যার ইনপুট দিবে ৩ ধরনের লুপ এখানে কাজ করছে ফর লুপ হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দিয়ে প্রিন্ট করা হয় প্রতিটা লুপের ক্ষেত্রে ৩ সংখ্যা স্কিপ করবে এবং ৭ এর লুপ ব্রেক করবে ৭ নম্বর যখন পাবে তখন লুপ ব্রেক করবে আর কি শেষ ব্যবহারকারী চাইলে আবার গোটু দিয়ে শুরুতে ফিরে আসতে পারে শেষে ব্যবহারকারী চাইলে আবার গোটু দিয়ে লুপ করে আবার উপর থেকে শুরু করতে পারে প্রোগ্রামটা এই জিনিসটা এখানে তাইলে এখানে আমরা দেখলাম কি মূলত মেইন জিনিস হচ্ছে কি আমার এখানে লুপ কন্ট্রোল স্টেটমেন্টের ক্ষেত্রে কয়টা লুপ দেখতে পাচ্ছি ফর লুপ ডু হোয়াইল লুপ কন্টিনিউ গো টু কন্টিনিউর ক্ষেত্রে আমার কাজটা কি করে থাকে কন্টিনিউর ক্ষেত্রে আমাদের জাস্ট স্কিপ করে দেয় নির্দিষ্ট মানের সংখ্যা আর গো টু হচ্ছে নির্দিষ্ট লেভেল মধ্যে আমরা লেভেল টু লেভেল নির্ধারণ করে লেভেলে পর্যন্ত চলে যেতে পারি আর এখানে ডু হোয়াইল এর ক্ষেত্রে তো আমরা জানি ডু হোয়াইল এবং ফর লুপের ক্ষেত্রে আছে আর হোয়াইল আমরা লুপের ক্ষেত্রে একটা জিনিস কি বলছি ইনিশিয়াল একটা ভ্যালু থাকবে কন্ডিশন থাকবে আর একটা আপডেট পার্ট থাকবে এইবার আমরা আসি আচ্ছা এটি বাদ দিয়ে দিই নাহলে আবার পরে প্রিন্ট হলে এটা আসবে No.
এরপরে শিটে আমরা একটু যাই। ওটা ছিল 4 নম্বর না 5 নম্বর আসি। কপি। হাই হাই হাজিরা নিয়ে নিই আজকে। হাজিরাটা নিয়ে নিই দ্রুত। 16 জন ছিল 12 জন হয়ে গেছে। কমে গেছে, ভাল লাগতেছে না। আর কত পড়াশোনা করব? One, two, three, আচ্ছা, এখানে আমরা কথা বলবো অ্যারে এবং ফাংশন নিয়ে। আপনারা ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমের মধ্যে অ্যারে নিয়ে কাজ করেছিলেন এবং ইয়াতে মনে অ্যারে ছিল, পাইথনে অ্যারে ছিল, পাইথনে অ্যারে নিয়ে কাজ করেছেন। আপনাদের বুঝতে অনেক সহজের কথা। আর আমাদের আরিফ স্যার প্রোগ্রামিং হিসেবে খুবই ভালো একজন প্রোগ্রামার। আমি প্রোগ্রাম হতে পারি না। আচ্ছা, আমি নেটওয়ার্ক সাইডটা ভালো পারি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে অ্যারে এবং ইটস ক্লাসিফিকেশন। অ্যারে কত ধরনের হয়ে থাকে? অ্যারে সম্পর্কে অ্যারে তো আমরা জানি কি অ্যারে থাকে মাত্রা হিসেবে অ্যারেকে ভাগ করে। আর অ্যারে জিনিসটা কি? অ্যারের মধ্যে একই ধরনের ডাটা থাকবে। সহজ একটা জিনিস, একটা অ্যারের মধ্যে একই ধরনের ডাটা থাকে। আর লিস্টের মধ্যে কি থাকে? বিভিন্ন ধরনের ডাটা থাকতে পারে। তো স্যার পাইথনের অ্যারের ভিতরে অ্যারের মধ্যে একই স্যার ধরনের ডাটা বিভিন্ন থাকতে প্রকার ডাটা ছিল। হুম? বলেন। স্যার পাইথনের অ্যারের ভিতরে বিভিন্ন প্রকার ডাটা নেওয়া যেত স্যার, এটা বলতেছি পাইথনের ক্ষেত্রে। ও পাইথনে নেওয়া যেত না? জি স্যার। আচ্ছা। অ্যারে হলো একই ধরনের একাধিক ডাটার ধারাবাহিক মেমরি ব্লকে সংরক্ষণ করে একটি গঠন। তো এটা একটা স্ট্রাকচার। অ্যারে কি? অ্যারে হচ্ছে কি এটা এক ধরনের স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার। অ্যারে ডাটা স্ট্রাকচারে কি হয়? অ্যারেতে একই ধরনের একাধিক ডাটাকে ধারাবাহিক মেমরি ব্লকে সংরক্ষণ করা যায়। যেমন দেখেন একটা উদাহরণ দেওয়া আছে। ইন্টিজার একটা ভেরিয়েবল আর এই ভেরিয়েবলের নাম হইছে নাম্বার। এই নাম্বার আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে বুঝাইতেছি এটা 5 আছে। এই 5 টা মানে 5 টা ভ্যালু থাকতেছে। 10, 20, 30, 40, 50 5 টা আমার ভ্যালু থাকতেছে। আর ভ্যালু কি? একই ধরনের ডাটা টাইপ। প্রত্যেকটা কি? ইন্টিজার টাইপ ডাটা। প্রত্যেকটা ক্ষেত্রেই একটা ইন্টিজার টাইপ ডাটা। একই ধরনের ডাটা আমরা রাখতেছি এখানে। অ্যারে প্রতিটি উপাদান এলিমেন্ট একটি করে ইনডেক্স থাকে যা 0 থেকে শুরু করে। তাহলে এই যে ইনডেক্সটা আছে, ইনডেক্সটা কত থেকে শুরু হবে? 0 থেকে। 0 নাম্বার ইনডেক্স আছে কত? 10, 1 নাম্বার ইনডেক্স থাকে 20, 2 নাম্বারে 30, 3 নাম্বারে 40, 4 নাম্বারে কত? 50। এখানে দেখেন যে উদাহরণ দেওয়া হয়েছে ইন্টিজার, এখানে কি নাম্বার হলো অ্যারের নাম। 5 টি ইন্টিজারের মান আছে। ইনডেক্সের ক্ষেত্রে যদি সাজানো হয় নাম্বারস, আমার এই ভেরিয়েবলের নামে নাম্বারস দেওয়া আছে। নাম্বারস 0, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4। তো 4 নাম্বার 4 এ আছে কত? 50। ঠিক এভাবে যেটা বললাম 0, 1, 2, 3, 4 এইভাবে আমার ইন্ডেক্সিংটা করা হয়ে থাকে। এটা হচ্ছে আমার ইন্ডেক্সিং। ইনডেক্স থাকে। তো অ্যারেতে কি থাকে? আমাদের ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগরিদমে দেখেছিলাম যে অ্যারেতে ইনডেক্স করা থাকে। সেটা 0 থেকে স্টার্টিং হয়ে থাকে। আর অ্যারের মধ্যে একই ধরনের ডাটা থাকে। সি প্রোগ্রামিং এর ভাষায় সি প্রোগ্রামিং এর ডাটাতে অ্যারেতে একই ধরনের ডাটা থেকে থাকে। অ্যারে শ্রেণীবিভাগ ক্লাসিফিকেশন অফ অ্যারে। অ্যারে মূলত ২ টি প্রধান শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। কয়টা প্রধান শ্রেণীতে? ২ টা প্রধান শ্রেণীতে। একটা হচ্ছে কি? ওয়ান ডাইমেনশনাল অ্যারে, আরেকটা কি? দ্বিমাত্রিক অ্যারে। বহুমাত্রিক অ্যারে। আচ্ছা সেখানে প্রধানত ২ টা ভাগ করলো কি? কারণ একটা নরমালি অ্যারে হয়
দুইটা শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে দুইটা শ্রেণীতে ভাগ করা হয় কেন বললাম? এখানে মিস্টেক হয়ে গেছে। কারণ দুইটা শ্রেণীতে ভাগ করা হয় অ্যারেকে। অ্যারেতে মূলত একটা হচ্ছে একমাত্রিক অ্যারে, আরেকটা হচ্ছে বহুমাত্রিক হয়ে থাকে। তো আরেকটা হচ্ছে কি বহুমাত্রিক কিভাবে ভাগ করা হয়েছিল যে দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক এবং এখানে কি জানি এলোমেলো হয়ে গেল। বহুমাত্রিক ক্যারেক্টার শীটটা মনে হয় গোছানো হয় না, কিছু স্কিপ হয়ে গেছে শীটটার ভিতরে। আচ্ছা, আমরা একটু এখান থেকে বাদ দিয়ে আমি শীটটাকে গুছিয়ে আপনাকে একটু দিব। এখানে কিছু বাদ পড়ে গেছে। তো নরমালি অ্যারের ক্ষেত্রে হয় কি আমাদের কয় প্রকার আমরা অ্যারে যখন পড়েছি অ্যারেতে দেখতেছি আমরা ৩ ধরনের অ্যারে আমরা দেখতে পাই। একমাত্রিক, দ্বিমাত্রিক এবং ত্রিমাত্রিক অ্যারে। যেমন মনে করেন নরমালি যদি আমি একটা বক্সের কথা এটা কি লাইন মনে করেন যে একটা লাইন থাকে এটাকে বলি আমরা একমাত্রিক অ্যারে। দ্বিমাত্রিক অ্যারে মানে কি তার দৈর্ঘ্য এবং প্রস্থ থাকবে ২ টা দিক থাকতেছে। নরমাল যদি আমরা চিন্তা করে থাকি। আর ত্রিমাত্রিক অ্যারেতে কি করে ডেপথ থাকে। আমরা দেখছি না যে আ 2D, 3D, 4D, 5D, 6D পর্যন্ত আমরা বিভিন্ন সাউন্ড বা ভিডিও বিভিন্ন ধরনের গেমিং অথবা ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাই, শুনতে পাই বিভিন্ন জায়গায় শো করে থাকে। 6D প্রেজেন্টেশন বা শো থাকে। 3D আমরা বিভিন্ন ভিডিও দেখতে পাই। একদম জীবন্ত লাইভের মতো। আমরা যে আমাদের চোখ দিয়ে যখন আমরা দেখতে পাই আ যে এই ঘটনাগুলি ঘটে থাকে আমরা কিন্তু একটা জিনিসে কি যখন দেখি দেখে তার কি দেখি দৈর্ঘ্য প্রস্থ দেখতেছি, বুঝতে পারতেছি এবং একটা শেপ দেখতে পারতেছি। কারণ এটার ডেপথ আমরা একটা আইডিয়া করতে পারতেছি। তো এইজন্য এটা বলতে পারি আমরা কি ৩ মাত্রিক বলে থাকি বা 3D বলে থাকি। তো এখানে দেখেন একমাত্রিক অ্যারেতে কি সাধারণত মনে কি একটা জিনিস নিয়ে কাজ করে থাকে। সরলভাবে একটি লাইন বা একটি সারির মানগুলোকে ধারণ করে থাকে সেটাকে আমরা কি বলতেছি একমাত্রিক অ্যারে। অ্যারেতে একটি লিস্ট বা ভেক্টরের মতো। একটা লিস্ট অথবা ভেক্টরের মতো তৈরি থাকে যেমন আমরা ১ম টা দেখেছিলাম যে ইন্টিজার মার্কস 5 মানে 5 বোঝানো হয়েছে। এখানে ৫ জন ছাত্রের মার্কস বা নাম্বারের কথা বলা হইতেছে। এখন আমরা আসি দ্বিমাত্রিকের ক্ষেত্রে কি করা হইতেছে? দ্বিমাত্রিক্সে আমরা নরমালি দেখি ম্যাট্রিক্স আকারে সাজানো থাকে। এটাকে একটা ম্যাট্রিক্স আকারে সাজানো হয়ে থাকে যেমন যেটা একটা সারি থাকবে এবং একটা কলাম থেকে থাকে। একটা রো থাকে এবং একটা কলাম থাকে। এই দ্বিমাত্রিক অ্যারের ক্ষেত্রে আমাদের কি করা হয় যে ইন্টিজার ম্যাট্রিক্স 3 এবং 3 এখানে একটা এই যে অ্যারের ক্ষেত্রে ২ টা পার্ট করে দেওয়া হইতেছে। একটা হচ্ছে ফার্স্ট অফ পাশন একটা আরেকটা হচ্ছে এই পাশেরটা। তাইলে এখানে কি ২ টা টেবিল থেকে থাকে এবং ম্যাট্রিক্স আকারে সাজানো হয়ে থাকে। ক্লাসের ছাত্রদের বিভিন্ন বিষয়ের নাম্বার বিভিন্ন বিষয়ের নাম্বার যেটা বোঝানো হইছে। আর এখানে কি করা হইছে? কোন একটা সারির মধ্যে ডাটা সংরক্ষণ করা যায়। এখানে হচ্ছে একটা সাবজেক্টের নাম্বার অথবা টোটাল সাবজেক্ট টোটাল মার্ক যেটা বুঝে থাকি মানে ২ টা পার্ট থাকে। একটা পার্ট থাকে। আর এটা ক্ষেত্রে কি দ্বিমাত্রিকে ২ টা পার্ট থেকে থাকে। আর ত্রিমাত্রিক অ্যারের মধ্যে কি আমার 3D ৩ টা জিনিস নিয়ে কাজ করে থাকে। যেমন এই যে অ্যারে ডিক্লেয়ার করা হইলো এটা কি ২, ৩, ৪ এখানে আমাদের ৩ টা সারি থাকতেছে। একটা হচ্ছে আমার আ ৩ টা ৩ টা পার্ট থাকতেছে। একটা যে ইমেজ যদি আমরা চিন্তা করে থাকি, যার কি থাকে একটা দৈর্ঘ্য থাকে, প্রস্থ থাকে, আরেকটা কি বলতে থাকি ডেপথ থেকে থাকে। তো 3D ডাটা ব্যবহার করা হয় ইমেজ প্রসেসিং এর জন্য এবং গাণিতিক গণনার জন্য। তো আচ্ছা এইটার ক্ষেত্রে একটু ব্যবহারিক না দেখাইলে আপনাদের অ্যাকচুয়ালি হইতেছে না। উম আচ্ছা। একটা হচ্ছে এখানে এটা ভাগ হয়ে গেছে। আচ্ছা এই জায়গায় একটু গুছানো আপনাদের একটু শিটটা এই জায়গাটা শিটটা আমি আপনাকে একটু আবার সুন্দর করে দিব। যেটা কিছু একটা মাঝখান দিয়ে শিটের মাঝখান দিয়ে কিছু সরে গেছে।
তৈরি করেছিলাম। অনেক আগে তৈরি করে রাখছিলাম তো কিছুদিন আগে। আচ্ছা। আচ্ছা আমরা একটু ইয়াটা দেখি। ওইটা একটু আমরা নেক্সট ক্লাসে ওইটা ক্লিয়ার করে দিব। কারণ ওইখানে আমি আরো কিছু পেজ ছিল। পেজটা নাই। এই কারণে আমি ওই জিনিসগুলো এখন দেখাইতে পারতেছি না। ক্লাসিফিকেশন অফ ফাংশন। এটার ক্ষেত্রে আমরা দেখি ফাংশনের ক্ষেত্রে। দেখেন একটা আমরা যে ফাংশনগুলি ডিক্লেয়ার করে থাকি কম্পিউটারের ভিতরে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে এইটাকে সাধারণত ২ টা ভাগে ভাগ করা হয়েছে। একটা লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। লাইব্রেরি ফাংশনগুলি কি? যে ফাংশনগুলি আমার পূর্বেই তৈরি করা থাকে। যে সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে যে পূর্বেই তৈরি করা আছে সেই ফাংশনগুলিকে আমরা বলতেছি লাইব্রেরি ফাংশন। আমাদের সি প্রোগ্রামিং এ যে ফাংশনগুলি পূর্বে তৈরি করা হয়েছে সেটাকে বলতেছি আমরা লাইব্রেরি ফাংশন। আর যে ফাংশনগুলি যে প্রোগ্রামার নিজে তৈরি করে থাকে। যেমন আপনি কোনো প্রোগ্রাম রচনা করার সময় যদি কোনো ফাংশন ডিক্লেয়ার করে থাকেন সেটা হচ্ছে আপনার কি? ইউজার ডিফাইন্ড ফাংশন। তো ফাংশন প্রধানত ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। যে ফাংশনগুলো প্রোগ্রামিং এর ভাষায় স্ট্যান্ডার্ড লাইব্রেরিতে পূর্বেই তৈরি করা থাকে এবং সরাসরি ব্যবহার করা যায় সেগুলিকে লাইব্রেরি ফাংশন বলে। যেমন প্রিন্টারএফ, স্ক্যানএফ, স্কট। তো স্কট কিসের কাজ করে? সাধারণত ও রুটের কাজ করে থাকে। স্ক্যানএফ এ কিসে ইনপুট নিয়ে থাকে। প্রিন্টএফ কি করে? আমাদের কোনো কিছু প্রদর্শন করার জন্য ইউজ করে থাকি। তো এগুলিকে আমরা বলতেছি কি লাইব্রেরি ফাংশন। যেইটি আমাদের পূর্বেই তৈরি করা আছে যে ফাংশনগুলা। তারপরে ইউজার ডিফাইন্ড ফাংশন। ইউজার ডিফাইন্ড ফাংশনগুলো হচ্ছে ইউজার প্রোগ্রাম মানে যে প্রোগ্রামার যে প্রোগ্রাম তৈরি করার সময় যে ফাংশনগুলি তৈরি করে থাকে। যেমন ইন্টিজারটা ভেরিয়েবলের ভিতরে এড নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছে। বাট এটা কি অলসো এ ফাংশন এখানে উল্লেখ করা হইতেছে। এই যে আমরা ফাংশন ডিক্লেয়ার করেছি যে প্রিন্টএফ দিয়ে এই যে আমাদের এইটা একটা ফাংশন ডিক্লেয়ার করেছে, ফাংশন তৈরি করা হয়েছে। এই যে এখানে একটা ফাংশন তৈরি করা হয়েছে। এটার ভিতরে আবার ফাংশনের ভিতরে ইন্টিজার এ, ইন্টিজার বি হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। ২ টা ভেরিয়েবল কি এ এবং বি এটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। কিন্তু এটি টোটাল কি একটা ফাংশন যেটি ফাংশনের নাম এড। রিটার্ন করতে বলছে কি a প্লাস b আর a আর b দুইটাকে যোগ করে সেটাকে রিটার্ন করে দিবে। তো এই যে ফাংশনটা কোথায়? এই যে এড দিয়ে এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখতেছে এই এড নামে যে ফাংশনটা এটা হচ্ছে ফাংশন হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। এখন দেখেন ফাংশনের আরেকটি শ্রেণীবিভাগ হয়েছে রিটার্ন টাইপ অনুযায়ী ফাংশনের ধরন। ফাংশন রিটার্ন করে কিনা আর প্যারামিটার নেয় কিনা এই ভিত্তিতে ফাংশনের শ্রেণীবিভাগ করা যায়। যে রিটার্ন নেয় কিনা এবং প্যারামিটার নেয় কিনা সেই ভিত্তিতে আবার ফাংশনকে ভাগ করা হয়েছে। এখন দেখেন রিটার্ন আছে প্যারামিটার নাই, রিটার্ন নেই প্যারামিটার আছে, রিটার্ন আছে প্যারামিটার নেই এবং রিটার্ন নেই প্যারামিটার নেই। এই যে কয়টা ভাগে ভাগ করে গেছে ফাংশনকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে। এই যে রিটার্ন আছে কিনা রিটার্ন টাইপের উপর ভিত্তি করে প্রথম আমরা ফাংশনকে ডিক্লেয়ার করেছি কি ডিক্লারেশনের উপর ভিত্তি করে মানে তার অবস্থানের উপর যেটা লাইব্রেরি ফাংশন আর হচ্ছে ইউজার ডিফাইন্ড ফাংশন। এটা হচ্ছে আমাদের সাধারণত ২ প্রকার। এই ফাংশনকে বলা হচ্ছে সাধারণত ফাংশন। আরেকটা ফাংশন দেখেন এখানে আছে কি রিটার্ন টাইপের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে। এখন এখানে দেখেন রিটার্ন আছে প্যারামিটার নাই। এই যে একটা এক্সাম্পল এটা রিটার্ন আছে কোনো প্যারামিটার নাই। এটা হচ্ছে এক ধরনের ফাংশন। আরেকটা আছে কিরকম দেখেন রিটার্ন নেই প্যারামিটারও নেই। এখানে কোনো রিটার্ন ইউজ করা হয় নাই। এই যেখানে যেমন রিটার্ন ইউজ করা হয়েছিল এখানে কোনো রিটার্ন ইউজ করা হয় নাই। রিটার্ন নেই প্যারামিটার আছে। এই যে প্যারামিটার উল্লেখ করা হয়েছে কিন্তু কোনো রিটার্ন নেই। এখানে কিসে রিটার্ন আছে প্যারামিটার নেই। এখানে রিটার্ন আছে কিন্তু এখানে কোনো প্যারামিটার উল্লেখ করা হয় নাই। প্যারামিটার কোনটা? এই যে আমাদের এখানে যে আমরা যেই ফাংশন ডিক্লেয়ার করেছিলাম ফাংশনের ভিতরে আমাদের এখানে প্যারামিটার উল্লেখ করা হয়েছে। যেমন এখানে আ রিটার্ন আছে যে রিটার্ন আছে কিন্তু কোনো প্যারামিটার নাই। তারপর এখান থেকে রিটার্নও নাই প্যারামিটারও নাই। এখানে আমার কি কোনো রিটার্নও উল্লেখ করা হয় নাই। এখানে কোনো প্যারামিটার উল্লেখ করা হয় নাই ফাংশনের ভিতরে। যে ডিসপ্লে নামে একটা ফাংশন আমি ডিক্লেয়ার করেছি কিন্তু এটার ভিতরে কোনো ধরনের প্যারামিটার ইউজ করি নাই। তাহলে এটা কি হচ্ছে রিটার্নও নাই প্যারামিটারও নাই। তাহলে এখানেও আমরা ৪ টা ভাগে ভাগ করা হইতেছে যে ফাংশনের রিটার্ন টাইপ অনুযায়ী ফাংশনকে কয়টা ভাগে ভাগ করা হইতেছে রিটার্ন আছে প্যারামিটার নাই। যেমন এখানে আমাদের এই যে প্যারামিটারটা উল্লেখ করা হইছে কিন্তু রিটার্ন আছে। রিটার্নও আছে প্যারামিটারও আছে আরকি। রিটার্নও আছে প্যারামিটারও আছে। রিটার্ন নেই, এই যে রিটার্ন নাই কিন্তু প্যারামিটার আছে। রিটার্ন আছে কিন্তু প্যারামিটার নাই। এইভাবে ভাগ করা হইছে ফাংশনকে ব্যবহার ভেদে ভাগ করা। মানে একটা ফাংশনকে যে ব্যবহার করা হইছে এই বিধেও কয়টা ভাগে ভাগ করা হইছে। ইনলাইন ফাংশন আরেকটা হইছে
রিকার্সিভ ফাংশন। দেখেন ইনলাইন ফাংশন কি ছোট ফাংশন যেগুলোকে কম্পাইলারে ইনলাইনে ব্যবহার করা হয়ে থাকে। এটা হচ্ছে ইনলাইন ফাংশন। আর এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। তো উদাহরণটা আমরা একটু দেখি। ইন্টিজার টাইপ এটা ফ্যাক্ট। আমি এটা ফাংশন ডিক্লেয়ার করে দিলাম এখানে। ইফ n is equal to 0 হয় তাহলে রিটার্ন 1। এটা রিটার্ন আছে। এখানে রিটার্ন n এইটা কি আমাদের? এটা আমরা পয়েন্ট করে দিলাম। ফ্যাক্ট n minus 1। এটা হচ্ছে যে আমাদের একটা রিকার্সিভ ফাংশন। আর ইনলাইন ফাংশন কোনটা? ছোট ফাংশন যেখানে কম্পাইলার ইনলাইনে ব্যবহার করে থাকে। এটা কম্পাইলার তার ভিতরে ইউজ করে থাকে, সেটা হচ্ছে ইনলাইন ফাংশন ইউজ করতেছি আমরা। আর হচ্ছে রিকার্সিভ ফাংশন, এটা হচ্ছে রিকার্সিভ ফাংশন। রিকার্সিভ ফাংশনটা এটা কোনটা? এই যে আমার যে পয়েন্টার ইউজ করে রিকার্সিভ করে নিয়ে গেলাম। তো এটা হলো গিয়ে ফাংশনের ব্যবহারের বিধে দুইটা ভাগ করতেছি আমরা। একটা আছে ছোট ফাংশন যেখানে কম্পাইলার ইনলাইনে করে দেয়, আর রিকার্সিভ যে ফাংশনগুলি নিজেকে নিজেই কল করে, নিজেকে নিজে কল করে থাকে। এই দুইটা ভাগে ভাগ করতেছি আমরা। এখানে ফাংশন ডিক্লেয়ার করেছি কিভাবে? রিটার্ন টাইপের উপর বেস করে কয়েকভাবে ভাগ করা হইতেছে। আরেকটা ভাগ করা হয়েছে লাইব্রেরি ফাংশন, ইউজার ডিফাইন্ড ফাংশন। স্ট্রাকচার ফাংশনটা আজকে দেখাবো না, এটা একটু এখানে স্ট্রাকচারের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, এটার সাথে মিলাইয়া আপনাদের এখানে কিছু গ্যাপ আছে। এইটার সাথে আপনাদের অ্যারেটা একটু ক্লিয়ার করে দিতে হবে। অ্যারেতে একটু গ্যাপ আছে, অ্যারেটা এটা ক্লিয়ার করে দিব। এই শীটটা আমাকে এটা দিয়ে দিলাম, বাট একটু এটাকে আপডেট করতে হবে, কিছু আপডেট করতে হইব। আর আপনারা এই দুইটা একটু ক্লিয়ার করেন। আর নেক্সট ক্লাসে আমি কয়েকটা করে দিব, কিছু ইম্পর্টেন্ট যেই প্রোগ্রাম আছে, যে প্রোগ্রামগুলি সাধারণত পরীক্ষার জন্য খুবই দরকার। সাধারণত পরীক্ষাতে কিছু বেসিক যে প্রশ্ন আছে যেগুলো সাধারণত পরীক্ষার মধ্যে আসে আমাদের, ওই টাইপের আমি তো কোশ্চেন করে রাখছিলাম প্রোগ্রামিং সি এর জন্য ইম্পর্টেন্ট প্রোগ্রাম। তো এখানে কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে আপনাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, বা গত আগে যে কয়েক বছর যে কোশ্চেনগুলি প্রোগ্রামগুলি আপনাদের আসছে, সেই সবের জিনিসের উপরে বেস করে আমি একটা ছোট্ট একটা সেশন তৈরি করে আপনাদের কিছু প্রোগ্রাম তৈরি করে দিব, সেগুলি আপনি একটু প্র্যাকটিস করবেন। আর সাথে আপনাদের প্র্যাকটিক্যালের জন্য চিন্তা করেন যে একটা শীট তৈরি করে ফেলার জন্য, সবাই প্র্যাকটিক্যালে যাওয়ার সময় যাতে একটা শীট নিয়ে যেতে পারেন। তো ছাদের মধ্যে কি করতেছে?